যেদিন হসপিটালে চন্দ্রদা মারা যায় সবার আগে ওখানে উপস্থিত হয় সাগর শঙ্কর, সবার আগে। এবং তার ভাইরও ওর মানে লোকেশন পাওয়া যায় মধ্যমগ্রামে। কি করে হাউস পসিবল পড়বে? আব্বা, দাদা, কাকা, খালা, মামি সব সব বাংলাদেশি পালাও এখান থেকে। যুবক, কৃষক, ছাত্র, মা বোনেরা সবার আবেগ হচ্ছে শুভেন্দু অধিকারী। আমরা শুভেন্দু অধিকারীকে ভালোবাসি। আমরা আবেদন করব শুভেন্দু স্যারের কাছে, আমরা দাবি রাখবো আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে যে এই ছেলে, নিরীহ ছেলেকে যারা মেরেছে তাদের যেন কঠিনতম শাস্তি হয়। এই এবং প্রকাশ্যে আমরা যেন জানতে পারি যে ওই খুনিটাই আমাদের মেরেছে। আমাদের বন্ধু, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু চন্দ্রনাথ রথকে তাকে গুলি করে হত্যা করা হয় মধ্যমগ্রামের কাছাকাছি একটি জায়গায়। সে যখন গাড়িতে যাচ্ছিল, দেখুন চন্দ্র আমার থেকে মাত্র 4 বছরের ছোট ছিল। শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে পৃথিবী থেকে বিদায় করার আসল উদ্দেশ্য কি ছিল? কেন তাকে মাঝ রাস্তায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো? এর পেছনে কে কে রয়েছে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন চন্দ্রনাথ আসলে কে ছিল, কি তার ভূমিকা ছিল, আর কিভাবেই বা তাকে মারা হয়েছে, সমস্ত A to Z। চন্দ্রনাথ রথ শুধু আমাদের মুখ্যমন্ত্রীর একজন পিএ ছিল না, খুবই দক্ষ, এমনকি একজন মেধাবী মানুষ ছিল। তো দর্শক, চলুন আগে আমরা বেশি কথা না বেরিয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। ভবানীপুরে একাধিক জায়গায় ঘর ভাড়া নেওয়া হয়েছিল অন্য নামে, মানে সে নাম হয়তো কোনো একটা গাড়ির চালকের বা অন্য কারো। 2025 থেকেই কিন্তু ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রজেক্ট করার জন্য বা তার জয়টাকে মসৃণ করার জন্য কাজ শুরু হয়ে গিয়েছিল। মেদিনীপুর থেকে ইয়াং, এনার্জেটিক, শিক্ষিত, মেধাবী একটা টিমকে আনা হয়েছিল এবং তাদেরকে রাখা হয়েছিল ভবানীপুরে। রাজ্য সরকার তদন্তভারটা সিবিআইয়ের হাতে দিয়ে দিল। আমাদের ভিডিও পুলিশ কর্তারাও দেখেন, সিবিআই এর কর্তারাও দেখেন, ফলো করেন, আর শেয়ার হয়ে নিশ্চয়ই পৌঁছে যাবে। তো আপনারা কি এইটুকু জিনিস বুঝতে পারছেন না যে প্রাক্তন মন্ত্রীকে ডেকে একবার জেরা করা উচিত? প্রাক্তন মন্ত্রী যাদের ঘনিষ্ঠ, অর্থাৎ ক্যামাক্সিটের ভাইপো, তাকে এই কেসের মধ্যে নেওয়া উচিত। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গত 4 মে এ রাজ্যে বিধানসভার ফল প্রকাশ হয়, বিধানসভা ভোটের। তারপরে মাঝে একদিন এবং তারপরের দিন অর্থাৎ 6 মেতে আমাদের বন্ধু, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু চন্দ্রনাথ রথকে তাকে গুলি করা হয় মধ্যমগ্রামের কাছাকাছি একটি জায়গায়। সে যখন গাড়িতে যাচ্ছিল, দেখুন চন্দ্র আমার থেকে মাত্র 4 বছরের ছোট ছিল। দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে অনেক দিন, অনেক রাত, ঘন্টার পর ঘন্টা গল্প করেছি। তার ফলে চন্দ্র নিয়ে বলতে গেলে গায়ের লোম খাড়া হয়ে যায় এবং অনেকটা স্মৃতিমেদুর হয়ে পড়ি। অনেক সময় হয়তো আবেগগ্রস্ত হয়ে কথা বলবো, আপনারা মাফ করে দেবেন। যদি ভালো লাগে, যদি মনে হয় এই এপিসোডটা বেশি করে আরও পৌঁছানো দরকার, দয়া করে এখানে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং হাইপ তুলে দেবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করে দেবেন। চন্দ্র কে ছিল সেটা আপনারা অনেকেই জানেন, যারা 2-1 জানেন না তাদের জন্যই বলছি। এখনকার যিনি মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন চন্দ্র ছিল শুভেন্দুবাবুর ইয়ে, অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। সমস্ত কিছু নকশা, কোথায় সভা হবে, কোন রুটে যাবে, কি জামা পরবে, কোথায় খাবে, সমস্ত চন্দ্র ঠিক করতো। আপনারা অনেকেই, দর্শকদের অনেকেই দেখেছি, প্রায় প্রত্যেকটা এপিসোডে আপনারা অন্তত একটা কমেন্ট আসতো যে চন্দ্রর কি হলো, চন্দ্র নিয়ে কেন বলছেন না, চন্দ্র নিয়ে চেপে আছেন কেন। দেখুন, চন্দ্রনাথের ব্যাপারে আপনারা যতটা জানেন, আমি তার থেকে কিঞ্চিত হলেও বেশি জানি, অন্যান্য রিপোর্টারদের থেকে, চোর পোটারদের থেকে তো বটেই। চন্দ্রর বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে এবং সে ছিল এয়ারফোর্সের একজন অফিসার, অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত মেধাবী একজন ছাত্র। মাধ্যমিকে ভীষণ ভালো ফল করেছিল এবং সে সুদর্শন ছিল, অত্যন্ত স্মার্ট ছিল, অত্যন্ত দক্ষ ছিল। আমরা তাকে চলতি ফিরতি কম্পিউটার বলতাম, মানে যে কোনো সাল, যে কোনো ডেট বা যে কোনো তথ্য যদি দরকার হতো চন্দ্রের কাছ থেকে আমরা জানতাম। তো চন্দ্রের সম্বন্ধে যে খবরটা অনেক, মানে কেউ সম্ভবত করেননি, সেটা করা সম্ভব না, যেহেতু একদম ব্যক্তিগত স্তরে আমাদের সম্পর্ক ছিল। শুভেন্দুবাবু ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটা তো ভোটের, যেটা যখন ঘোষণা হয়ে গেল, বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল, তারপরে দিল্লি থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হলো, ভারতীয় জনতা পার্টি জানালো যে ভবানীপুরে এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু ভোটের অন্তত 1 বছর আগে থেকে, মানে 2026-এ ভোট হলো, তো 2025 থেকেই কিন্তু ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে
প্রজেক্ট করার জন্য বা তার জয়টাকে মসৃণ করার জন্য কাজ শুরু হয়ে গিয়েছিল। ভবানীপুরে একাধিক জায়গায় ঘর ভাড়া নেওয়া হয়েছিল অন্য নামে, মানে সে নাম হয়তো কোনো একটা গাড়ির চালকের বা অন্য কারো, সে এগুলো জানে না। মানে একটা জয়, একদম তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার একদম গড়, মানে তার বাড়ি সেখানে, তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানে, তৃণমূল কংগ্রেসের একদম বোদ্ধারা, বড় বড় নেতা নেত্রী, তাদের সব বাড়ি ভবানীপুরে, সেখান থেকে কাউন্সিলর, মানে বিরাট দাপট। তো সেই জায়গাতে পূর্ব মেদিনীপুর থেকে আসা একজন মানুষের প্রতিদ্বন্দ্বিতা করা, সেটা তো সেই অর্থে বহিরাগত, মানে একটা সেন্টিমেন্ট থাকে যে আমার এলাকায় আমি এমন একজনকে ভোট দেবো যে এখানকারই লোক। কিন্তু শুভেন্দু অধিকারী 2025 থেকেই একদম সেই কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত গোটা প্রায় প্রত্যেকটা বিধানসভা চষে বেড়াচ্ছেন। তিনি কিন্তু অফিসিয়ালি তখনও পর্যন্ত জানেন না যে ভবানীপুরে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো তার আগে একটা সার্ভে করতে হয়, সেই কারণে একটা বড় টিমকে সেখানে কাজে লাগানো হয়েছিল। বিজেপির তরফে একটা আলাদা সার্ভে হয়েছে এবং চন্দ্রর নেতৃত্বে, এবং আমরা সাক্ষী ছিলাম যে মেদিনীপুর থেকে ইয়াং, এনার্জেটিক, শিক্ষিত, মেধাবী একটা টিমকে আনা হয়েছিল এবং তাদেরকে রাখা হয়েছিল ভবানীপুরে। তারা প্রায় প্রত্যেকটা ওয়ার্ডে বেস তৈরি করেছিল। এখানে অনেকেরই ভূমিকা আছে, কাউকে আমি ছোট করছি না। আরএসএস এর ভূমিকা রয়েছে, বিভিন্ন সংগঠনের ভূমিকা রয়েছে, বিভিন্ন রকমের যারা গোষ্ঠী আছে, ক্লাব আছে, সবার ভূমিকা আছে। কিন্তু এই জিনিসটাকে আলোকিত করা দরকার। চন্দ্রের নেতৃত্বে সেখানে এইভাবে কাজ করা হয়েছিল এবং ভোটের দিনও একটা টিমকে সেখানে নামানো হয়েছিল যাতে প্রত্যেকটা বুথ তারা কভার করতে পারে। এবং বিশেষ করে ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করেন, মানে আমরা সহ আরো বেশ কয়েকজন আমাদের নেতৃত্বে আমরা সেখানে ছিলাম, ভবানীপুরে আমরা ছিলাম, সেখানে রাত কাটিয়েছি, সেখানে দিন কাটিয়েছি। কিন্তু তার আগে চন্দ্রের সঙ্গে যে সম্পর্ক, সেই চন্দ্র যখন 6 তারিখে মারা গেল, 5 তারিখে রাত 1টার সময় আমার সঙ্গে দীর্ঘ সময় কথা হয়েছে। কারণ যখন জয় চলে এসছে, এরপরে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হবেন সেটা নিয়ে কারো কোনো সংশয় ছিল না। মানে তার অতি বড় ঘোর শত্রুও সে স্বীকার করতে বাধ্য হয়েছিল যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী হলে কি কি করা হবে না হবে এটা নিয়ে আমরা আলোচনা করতাম, আগে থেকেই করতাম, এবং সরকার ক্ষমতায় এলে কি কি করব আমরা। তারপরে যখন 4 তারিখে রেজাল্ট আউট হয়ে গেল, 5 তারিখে গভীর রাত পর্যন্ত কথা হয়েছে। 6 তারিখ আমার সঙ্গে কথা হয়নি। 6 তারিখে যখন এই খবরটা এলো, তারপর থেকে আমরা খুব স্বাভাবিকভাবেই শোকে মুহ্যমান হয়ে গেলাম যে সবচেয়ে সম্ভাবনাময় একটা ছেলে শুভেন্দুবাবুর একদম ডান হাত, একটা অঙ্গহানি হয়ে গেল বলা যেতে পারে। তো তারপরে কি হয়েছে না হয়েছে সেটা আপনারা জানেন। এবারে অনেকে একটা কটাক্ষ করা, অনেকে একটা শুভেন্দু অধিকারীর দিকেই অভিযোগের তীর চালানো, কি হলো, চন্দ্র নিয়ে কেন কথা বলছে না। রাজ্য সরকার তদন্তভারটা সিবিআইর হাতে দিয়ে দিল। সিবিআই তদন্তে নেমে একে একে গ্রেপ্তার করতে শুরু করলো উত্তরপ্রদেশ, বিহার ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে। এবং সর্বশেষ যে গ্রেপ্তার হয়েছে তার নাম সাগর সোনকার। সাগর সোনকারকে আমরা দেখেছি, চন্দ্র তার উপরে আস্থা রাখতো। এই সাগরের রহস্যটা কি, সাগর আগে তৃণমূল করত, তৃণমূল কংগ্রেসের একদম সক্রিয় সে কর্মী ছিল, নেতা ছিল। এবং শ্যামপুকুরের যিনি বিধায়ক শশী পাঁজা এবং অবশ্যই প্রাক্তন মন্ত্রী, একটা ছবি দেখুন, আমরা স্ক্রিনে দেখাচ্ছি, শশী পাঁজা এই সাগরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। মানে কতটা ঘনিষ্ঠ হলে এটা হয়, একাধিক ছবি রয়েছে। তো আমাদের যেটা প্রশ্ন, যে চন্দ্র হত্যার পরে শশী পাঁজাকে কি জেরা করা হয়েছে? মানে একটা চার্জশিট পেশ করা হয়েছে গতকাল বারাসাত কোর্টে, সেখানে 11 জনের নাম রয়েছে এবং প্রথম নামটা রয়েছে এই সাগর সোনকার। 11 জনের বিরুদ্ধে চার্জশিটটা যেটা পেশ করা হয়েছে, সেখানে 2 ভাই সাগর সোনকার ও সাহেব সোনকার, যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে 31শে জুলাই। প্রথমে সাগরের নাম, তারপরে সাহেবের নাম আছে। চার্জশিটে সিবিআই দাবি করেছে যে এরা হচ্ছে চন্দ্র হত্যার মূল অভিযুক্ত, এরা মূল অভিযুক্ত বলে দাবি করা হয়েছে। আমরা বলছি হ্যাঁ, মূল অভিযুক্ত হতে পারে, কিন্তু মাথাটা কে, মোটিভটা কি, সেটার উত্তর এখনো পর্যন্ত সিবিআই দিতে পারেনি। কেন এই প্রাক্তন মন্ত্রীকে জেরা করা হবে না, দরকার হলে কাস্টডিতে নেওয়া হবে না? প্রাক্তন মন্ত্রী, সে তো ক্যামাক স্ট্রিটের ঘনিষ্ঠ, সে তো ভাইপোর ঘনিষ্ঠ, তাহলে ভাইপোর কি কোনো মাথা ছিল না? এটা একদম দেখবেন, চন্দ্র হত্যার পরের দিন, খুনের পরের দিন আমরা এই এপিসোডটা করেছিলাম, ভাইপোর হাত আছে।
এই দাবিতেই আমরা অনড় আছি এখনো পর্যন্ত। ভাইপো সন্দেহের ঊর্ধ্বে নয়, না হলে সে কেন এত পালানোর চেষ্টা করছে? অন্যান্য কুকীর্তি তো ছেড়েই দিন, একদম লেটেস্ট কুকীর্তি কি চন্দ্রকে হত্যা করা? এই প্রশ্নটা থাকলো, অত্যন্ত জোরালো প্রশ্ন থাকলো। ভাইপো হাইকোর্টে হেরে সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে কেস চলে আসছে হাইকোর্টে, হাইকোর্টও বলে দিচ্ছে না এখন যাওয়া যাবে না বিদেশে, তারপরে আবার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। কেন এত তাগিদটা কিসের? এত একদম কিসের তাগিদ? এত যন্ত্রণা, এত জ্বালা, এত ব্যথা কিসের? আর সিবিআই কেও বলিহারি, সিবিআই এখনো পর্যন্ত যাদেরকে অ্যারেস্ট করেছে সেখানে 6 মে মধ্যমগ্রামে, এগুলো চার্জশিটে বলেছে সিবিআই যে মধ্যমগ্রামে ভাড়া বাড়িতে ফেরার পথে গাড়ির মধ্যে খুন হয়ে যান চন্দ্রনাথ রথ, আমাদের বন্ধু চন্দ্রনাথ রথ। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার শুভেন্দুবাবুর তিনি খুন হয়ে যান। এবং সেখানে যারা গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত মনু সিংহ, রাজ সিংহ, গুলু সিংহ, মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিংহ। এবং এখানে সিবিআই যেটা দাবি করছে অদ্ভুতভাবে, যে খুনের ঘটনায় আরো 3 জন, বিনয় রায়, সঞ্জয় রায় ও বিকাশ মিশ্র, মিডলম্যানের কাজ করেছিল এরা। এগুলো সিবিআই দাবি করছে। এই খুনের ঘটনায় এরা সক্রিয়ভাবে জড়িত, এগুলো সব চার্জশিটে লিখেছে সিবিআই। এবং সিবিআই আবার একটুখানি রাস্তা রেখে দিয়েছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত আরো কিছু লোক পলাতক রয়েছে, তাদেরকে ধরা হবে। এটা সিবিআই তদন্তে উঠে এসছে। মানে কবে ধরবেন? 6 তারিখে মারা গেছে, 6 মে, তারপরে জুন, জুলাই, আগস্ট, 3 মাস হয়ে গেল। 3 মাস হয়ে গেল একটা ছেলেকে, অকালে একজন মেধাবী ছেলেকে, একজন সেনাকর্তাকে, প্রাক্তন সেনাকর্তাকে, এয়ারফোর্সের বায়ুসেনায় কাজ করত, তাকে হত্যা করা হলো এইভাবে। একজন দেশের সম্পদ। এবং চন্দ্র থাকলে এখন অন্যরকম আরো কিছু ছবি হতে পারত, কারণ চন্দ্র কাছে একটা ডায়েরি থাকতো সবসময়, মানে আমরা সাক্ষী। চন্দ্র সেই ডায়েরিতে পুরো ডিটেলগুলো সব লিখে রাখতো, কে কি করছে কি না করছে। চন্দ্রর একটা নিজস্ব টিম ছিল, একটা অফিস ছিল, তো সেখানে তাকে রিপোর্ট করতো, সেগুলো সে টুকে রাখতো। এবং সে বলতো বারবার, যখন আমরা ঘনিষ্ঠভাবে আড্ডা দিতাম, বলতো যে আমরা সরকারে আসার পরে এই অফিসার, এই আমলা, এদের এই রাজনীতিবিদ, এদের কিন্তু এই মামলাগুলো আবার রিওপেন করা হবে, এই কেসগুলো রিওপেন হবে। তো সেই ডায়েরিটা কি খুঁজে পাওয়া গেছে? সম্ভবত পাওয়া যায়নি, তাহলে সিবিআই সেটা উল্লেখ করত। সেই ডায়েরি কোথায় গেল? এবং দেখুন, আজকে অনেক খবর ছিল। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিরঙ্গা যাত্রা করেছেন ভবানীপুরে। তিনি ভবানীপুরের একটা গুরুদ্বারায় গিয়ে সেখানে ভোজন পরিবেশন করেছেন, নিজে সেখানে মাটিতে পাত পেড়ে বসে ভোজন করেছেন, এমনকি এঁটো থালা ধুয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে সেখানে বিরোধী দল, ঋত তৃণমূলের সব 10 জন প্রতিনিধির সঙ্গে দেখা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এনএসজির কর্তাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, মিটিং হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দিন ছিল। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বেসরকারি হাসপাতালে, পদ্মশ্রী মিঠুন চক্রবর্তী, তিনি বিজেপির নেতাও বটে, কেন্দ্রীয় স্তরের নেতা, তো তিনি অসুস্থ ছিলেন এবং তাকে দেখতে গিয়েছিলেন। তাকে দেখতে গিয়ে যেটা তিনি জানিয়েছেন যে মিঠুন চক্রবর্তী তিনি আজকে বিকেলেই ফিরে যাবেন, একটা মাইনর অপারেশন হয়েছে, তিনি ভালো আছেন। তো আমরা এই এত কর্মসূচি এবং আরো অনেক কিছু হয়েছে। এসএসসির যারা 2016 পরীক্ষা দিয়েছিলেন, যাদের চাকরি চলে গেছে, যাদের চাকরি এই 31শে আগস্টের মধ্যে শেষ দিন, 31শে আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদের একটা বড় অংশ, প্রায় সবাই, তারা ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে একটা বিক্ষোভ প্রদর্শন করেছেন, শিয়ালদা থেকে মিছিল করে এসছেন। অনেক কিছু খবর ছিল। কেন্দ্রীয় সরকারে দিল্লিতে কি কি চলছে, নরেন্দ্র মোদী আবার এই তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া এনসিপিআই বলে একটা দল, ঢপের দল, ভূতের দল, হঠাৎ করে ভেসে ওঠা দল, তাদের সদস্যরা তাদের সঙ্গে দেখা করেছেন। এখন দরকার বলেই দেখা করেছেন, ডিলিমিটেশন বিল আসবে। তো এইসব বাদ দিয়ে আমরা চন্দ্র খুনে মাথাকে এটা নিয়ে কেন আলোচনা করছি? কারণ এই জিনিসটা জোরালোভাবে বলা উচিত। মেন স্ট্রিম মিডিয়া বলে যাদেরকে আমরা ধরি, খবরের কাগজ, টিভি, টেলিভিশন চ্যানেল, তারা তো বলবে না, বলতে পারবে না, নাকি বলতে চাইছে না, সেটা আমরা জানি না। কিন্তু আমাদের বন্ধু, আমার বন্ধু চন্দ্রনাথ খুনের রহস্যের পুরোপুরি কিনারা আমরা চাইছি, আমরা দাবি করছি। ওই অভয়ার মতো ঝুলিয়ে রাখলে চলবে না।
এখনো পর্যন্ত জানাই গেল না যে কিভাবে অভয়াকে, মানে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসক, তাকে যেভাবে অত্যাচার করে খুন করা হয়েছিল, তারপরে ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য সেই ভাঙচুর করা হয়েছিল, সবগুলো আপনারা জানেন। কিন্তু সেটা সিবিআই এর যে আইও ছিল সে ইচ্ছাকৃতভাবে চেপে গিয়েছে বলে অভয়ার বাবা মা দাবি করেছেন। তো এটা আমরা হতে দেব না যতদিন না একদম বলে সিবিআই যে না আমরা সব মাথাকে ধরে ফেললাম। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত পলাতক। কি করে পালিয়ে যাচ্ছে? কেন্দ্রে যে দল ক্ষমতায় আছে, রাজ্যে সেই দল ক্ষমতায় আছে, কে বাধা দিচ্ছে? আর সবচেয়ে বড় কথা, যে দাবিটা আমরা করছি সেই দাবিটা কি সিবিআইর এত ঝানু অফিসার, আইপিএস পাস করা, এত ট্রেনিং নেওয়া লোকজন তারা বুঝতে পারছেন না যে এই যে সাগর সোনকার, এ তো শশী পাঁজার ঘনিষ্ঠ, এ তো তৃণমূলের ঘনিষ্ঠ ছিল। তাহলে সে ছাড়া সম্ভব ছিল না, মানে আমরাও জানতে পারতাম না, আমরা বেশিরভাগ সময় জানতে পারতাম না। চন্দ্রকে জিজ্ঞেস করলে হয়তো বলতো, কিন্তু সে একজন ডিসিপ্লিনড এক্স, যেহেতু সেনাকর্তা ছিল, ইন্ডিয়ান এয়ারফোর্সের বায়ুসেনা কর্তা ছিল, ফলে তার মধ্যে অত্যন্ত ডিসিপ্লিন ছিল। যেটুকু বলার সেটুকুই বলতো, যেটুকু না বলার সেটুকু বলতো না। চন্দ্র কখন বেরোবে, কোথায় থাকবে, কি করবে, এই সাগরকে সে বিশ্বাস করেছিল, মানে দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিল বলা যেতে পারে। তো এই সাগর সোনকার, তার ভাই আর বাকি যে অভিযুক্ত, তাদেরকে নাকি জেরা করা চলছে এবং মোটিভ জানার চেষ্টা করা হচ্ছে। এই জিনিসটা যদি সিবিআই এর কেউ দেখেন, আমি জানি যে আমাদের ভিডিও পুলিশ কর্তারাও দেখেন, সিবিআই এর কর্তারাও দেখেন, ফলো করেন, আর শেয়ার হয়ে নিশ্চয়ই পৌঁছে যাবে। তো আপনারা কি এইটুকু জিনিস বুঝতে পারছেন না যে প্রাক্তন মন্ত্রীকে ডেকে একবার জেরা করা উচিত? প্রাক্তন মন্ত্রী যাদের ঘনিষ্ঠ, অর্থাৎ ক্যামাক স্ট্রিটের ভাইপো, তাকে এই কেসের মধ্যে নেওয়া উচিত। এই দাবিটা আমরা জোরালো দাবি রাখলাম। এবং প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই চন্দ্রনাথ রথকে পৃথিবী থেকে কিভাবে বিদায় করে দেওয়া হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ভোটের ফলাফল প্রকাশ করার পরপরই অনেক ক্ষোভ ছিল তার উপর, আর শেষ পর্যন্ত তাকে মাঝ রাস্তায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। তাছাড়াও প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা পুরো ভিডিওতে দেখতেই পেলেন এই চন্দ্রনাথ রথ আসলে কেমন মানুষ ছিল, কতটা ভূমিকা পালন করেছে তা আপনারা পুরো ভিডিওতে দেখতেই পেয়েছেন। তবে ইতিমধ্যে গোটা বাংলার মানুষের এখনো দাবি, আমরা আসল খুনিদের বিচার দেখতে চাই। একটা নিরীহ মানুষ যাকে পৃথিবী থেকে এইভাবে সরিয়ে দেওয়া হয়েছে, তার খুনিদেরকে সামনে আনা হোক। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।